আমরা কি শুরু করব? বলো। জীবন শুরু করে দেন না। আচ্ছা, আমরা একটু পিক করছিলাম, যেটুকু পড়াছিলাম ওর মধ্যে কারো কি কোনো কোয়ারি আছে বা কিছু জানতে চাও বা সেরকম কিছু? আচ্ছা, তাহলে বুঝে ধরে নিচ্ছি আমি কোনো কোয়ারি নেই। আচ্ছা, এখন আমাকে বলো যে আমি একটা সিনারিও বলি, ঠিক আছে? আজকে আমরা মেইনলি ট্রিটমেন্টে চলে যাব আর কিছু অ্যাটিপিক্যাল প্রেগন্যান্সি নিয়ে কথা বলবো। আর মানে আমরা তো শুধু ফ্যালোপিয়ান টিউবের যেটা সেটা নিয়ে ডিসকাস করেছি। আজকে আর একটু অ্যাটিপিক্যাল কিছু নিয়ে বলবো, আর হচ্ছে মেইনলি আমরা হচ্ছে ট্রিটমেন্টটা ডিসকাস করব। এবং সেই সাথে সাথে ট্রিটমেন্টের সাথে সাথে আমরা যখন যেটা আসবে একটু রিভিশনও দিয়ে ফেলবো, ঠিক আছে? আর সবশেষে মিনিট 10 রাখবো আমরা হচ্ছে রিটেনের কোশ্চেন গুলো, ঠিক আছে? শেষে আমরা আরো 10 মিনিট 10 রিটেনের কোশ্চেন গুলো একটু ডিসকাস করব। আচ্ছা, আমি এখন একটা সিনারিও বলি, দেখি আমাকে কি অ্যান্সার দাও তোমরা। A girl 18 years old, newly married, admitted in this hospital with the chief complaint of abdominal pain, vaginal bleeding, and she missed her period for 4 days. Her blood pressure was 60/40. What is your diagnosis? Anybody tell me? Rupture ectopic. Good. আচ্ছা, এখন এই পেশেন্টটাকে কি ম্যানেজ করবা তুমি? আমার এক্সাক্টলি হতে হবে সেটা না, দুই একটা পয়েন্ট বলো যে একটা শকের পেশেন্ট, এটা একটা শকের পেশেন্ট, তাই না? তো শকের পেশেন্টটাকে তুমি কি ম্যানেজমেন্ট দিবা? প্রথমে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন দিবা। গুড। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে সিস্টেমিক্যালি যদি যাইতে চাই, তো প্রথম হচ্ছে এরকম একটা পেশেন্ট আসলে আমরা এক বাক্যে ধরে নিতে পারবো এটা হচ্ছে আমার শকের। তার মানে আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার যে 3টা ট্রায়াড ছিল ক্লিনিক চিফ কমপ্লেইনের মধ্যে, হিস্ট্রি অফ অ্যামিনুরিয়া, কিন্তু এই পেশেন্ট দেখো অনলি 4 দিনের একটা মিস পিরিয়ডের হিস্ট্রি, অনেক সময় এটাও থাকে না, ঠিক আছে? তার সাথে পিভি ব্লিডিং, স্লাইট পিভি ব্লিডিং আর অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। অ্যাবডোমিনাল পেইনটা প্রথম দিকে সিভিয়ার থাকে, পরে রাপচার হয়ে গেলে আর অতটা সিভিয়ার থাকে না। 60/40 মানে নিয়ার অ্যাবাউট আনকনশিয়াস না হলেও তার আর কোনো পেইনে রেসপন্স করার মতো কোনো অবস্থা নাই। সেটা আমরা যে পেইন খুঁজবো, সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট দেখবো, এগুলো দেখার আসলে আমাদের তেমন খুব একটা সুযোগ থাকে না। এখানে যে ক্লিনিক্যাল ওই 3টা ট্রায়াডের উপরে আর অ্যাবডোমেনটা যদি আমি এক্সামিন করি, দেখতে পাবো হচ্ছে সে টেন্ডার আছে, হ্যাঁ? আর যদি পিভি করি তাহলে আমি পাবো হচ্ছে তোমার ওই যে সার্ভাইকাল এক্সাইটেশন যদি পজিটিভ, আমি যদি পেশেন্ট যদি আমার কনশাস থাকে সেক্ষেত্রে আমি হয়তো এক্সাইটেশন ইলিসিটেট করতে পারি, না আমি ইলিসিটেট করতে পারবো না। তবে একটা ফর্নিক্স গুলো, বিশেষ করে পোস্টার ফর্নিক্সটা যেহেতু আমার হেমোপেরিউটিনাম হয়ে আমার এটা হয়েছে, ব্লাড কালেকশন হবে কোথায়? সবচেয়ে ডিপেন্ডেন্স পাউচ অফ ডগলাস, এখানে যে ব্লাড কালেক্ট হবে এবং এখান থেকে আলটিমেটলি উপর দিকে উঠবে ব্লাডটা, তাই তো? যত বেশি ঘুরবে তত উপর দিকে যাবে। তখন সেই কারণে আমি পোস্টার ফর্নিক্সটা তার বালজিং পেতে পারি, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে আমাকে এই পেশেন্টটাকে ম্যানেজ করতে হবে। এখন তাহলে ট্রিটমেন্টের মূল কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালাইজ দ্য কেস। হ্যাঁ, প্রত্যেকটা কেসকে আমাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে এবং আমাকে সেই অনুযায়ী যেতে হবে। প্রথম ট্রিটমেন্টের ফার্স্ট যদি আসে এরকম একটা বললো, আমি তোমাদের কাছে সিনারি দিলে যে ইমার্জেন্সিতে আসছে, হ্যাঁ, তাহলে প্রথম কথা হবে আমি পেশেন্টটাকে অ্যাডমিশন দেবো। এক নাম্বার হচ্ছে আমি পেশেন্টটাকে অ্যাডমিশন দেবো, তারপর আমি ইভালুয়েট করবো যে তার কারণটা কি, তারপর আমি হচ্ছে আস্তে আস্তে তার কারণে দিয়ে যাবো। তো ইন্ডিভিজুয়ালাইজ দ্য কেস করবো এবং হচ্ছে ট্রিটমেন্ট অপশন যেগুলো আছে আমার, এগুলো ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশনের উপরে। কন্ডিশনটা কি? এক নাম্বার পেশেন্টের হেমোডাইনামিক স্টেবল আর নন স্টেবল। তারপরে আসলে যে তোমরা বললা যে এটা রাপচার একটোপিক, ঠিক আছে, হয়তো ক্রনিক হতে পারে। এটা রাপচারের ফিচার আমি বলছি, কিন্তু একটোপিকে আমাদের আরো 3টা কি কি আছে? রাপচার আছে, ক্রনিক আছে, আনরাপচার আছে। আনরাপচারের আবার 2টা ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে পেশেন্ট নিয়ে আসবে হচ্ছে সে আনরাপচার এবং লাইভ প্রেগন্যান্সি, ঠিক আছে, মানে অনগোয়িং চলছে। আরেকটা দেখা যাবে যে আনরাপচার কিন্তু অলরেডি ডাইস,
ক্রনিক যেটা সেটা হচ্ছে তোমার রাপচার হয়ে গেছে, হয়ে যে পিছনে অ্যাকুমুলেটেড হয়ে গেছে, এটাকে আমরা ক্রনিকের মধ্যে ফেলতে পারি, কিন্তু ওটাকে আমরা মেইনলি করছি। আনরাপচার তাহলে আরেকটা হচ্ছে আনরাপচার। এটা কোনটার মধ্যে আছে পেশেন্ট সেটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কি করব। আরেকটা জিনিস হচ্ছে আমার দেখতে হবে যে প্রেগন্যান্সি আমরা বেশিরভাগই একট্রপিকের 97% প্রেগন্যান্সি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে। হ্যাঁ, কিন্তু আরো কতগুলো অ্যাটিপিক্যাল জায়গা কিছু আমরা বলেছিলাম লেস কমন, যেগুলো যেমন সার্ভাইকাল হতে পারে, কর্নিয়াল হতে পারে, ওভারিয়ান হতে পারে, অ্যাবডোমিনাল হতে পারে, এগুলোর উপর আমার ডিপেন্ড করবে হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান। এখন প্রথমে যখন একটা পেশেন্ট এরকম শক নিয়ে আসবে, তাহলে আমাকে ফার্স্ট ট্রিটমেন্ট করতে হবে হচ্ছে শকের। কিন্তু এখানে একটোপিক রাপচার একটোপিক বেলা আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই শক ম্যানেজমেন্ট, এটাকে আমরা আমাদের ভাষায় কি বলি? রিসাসিটেশন। ঠিক আছে, পেশেন্টকে আমি রিসাসিটেট করবো, সাইমালটেনিয়াসলি আমি ল্যাপারোটমির জন্য রেডি হব। আমি কখনোই ওয়েট করব না যে আমি রিসাসিটেশন করব তারপর পেশেন্ট ভালো হবে তারপর আমি ল্যাপারোটমিতে যাব বা ল্যাপারোস্কোপিতে যাব। ডেফিনেটলি এটার জন্য আমি ওয়েট করব না, আমি রিসাসিটেশন both are going together, এটা চলবে। পেশেন্ট ভালো হওয়ার কন্ডিশনের উপর আমি কখনোই ডিপেন্ড করি যে পেশেন্ট ভালো হওয়ার পর আমি একটু সেটেল করুক তারপর আমি করব, তাহলে কিন্তু আমি পেশেন্টটা লস করব। কারণ সেটেল করার কিছু নাই। তুমি ব্লাড দিবা, তুমি স্যালাইন দিবা, ঠিক আছে, এখন একটা পলিথিনের ব্যাগের মধ্যে ফুটা হয়ে আছে, ঠিক আছে, সেখানে তুমি যতই ব্যাগ দাও, স্যালাইন দাও, ব্লাড দাও, থাকবে? থাকবে না, চলে যাবে। আমার এটা কন্টিনিউ করবে না, থাকবে না, পেশেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। সে তুমি দিচ্ছ, সে পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে চলে যাচ্ছে, আমার পেশেন্ট তো শক থেকে উঠে আসছে। তারপরে তো আমরা ব্লাড দিব, অবশ্যই দিব, যে রেটে দিব সেটা। এই কারণে আর কি মেইন বলার উদ্দেশ্যটা হচ্ছে রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি অর ল্যাপারোস্কোপি, যেটা আমরা করি এটা একই সাথে আমরা চলবে। এবং কখনো কখনো ব্লাড যদি আনতে দেরি হয় বা সমস্যা, ব্লাড নট অ্যাভেলেবল, তাহলে আমরা ডিসপ্যারেটলি ল্যাপারোস্কোপিতে কি ল্যাপারোটমিতে চলে যাব। এই ডিসপ্যারেট যদি না হই আমি, তাহলে আমি পেশেন্টটাকে লস করব। কোনো রকমে যদি আমি একটু ভিতরে ঢুকে ব্লাড ক্লট সরায় একটু লাইগেট করে ফেলতে পারি, দেন আমার পেশেন্টটা সেফ হয়ে গেল। আমি যেই মুহূর্তে লাইগেট করলাম সেই মুহূর্তে আমার লস নাই, অথবা আমি তখন যাই দিব, হিমাক্সাল দেয়, যেটাই দেয় সেটাই আমার বডিতে থেকে যাবে। এখন তাহলে শকের ম্যানেজমেন্টে যদি আমরা আসি, তাহলে শকের ম্যানেজমেন্টে এরকম একটা পেশেন্ট তুমি কি একা ম্যানেজ করতে পারবা? আমরা একা ম্যানেজ করতে পারবো না, অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড লাগবে। তাহলে আমি কি বলবো? প্রথমে আমাকে যেটা বলতে হবে, কল ফর এক্সট্রা হেল্প। আমি আমার কলিগদের হেল্প নিব, ঠিক আছে, এটা 1 নাম্বার আসবে একটা শকের পেশেন্ট ম্যানেজ করতে গেলে। একা কখনোই আমার পক্ষে সম্ভব না। আমাকে লাগবে, আমার আরো ডাক্তার লাগবে, আমার সিস্টার লাগবে। ইমার্জেন্সি কল দেবো, কল ফর এক্সট্রা হেল্প, এই ডায়লগটা বলতে হয় না পরীক্ষার হলে, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে, আমরা আইভি চ্যানেল মেনটেন করবো, আইভি ইনফিউশন স্টার্ট করবো, আইভি ক্যানুলা দিয়ে, হোয়াইট বোর্ড ক্যানুলা কথাটা বলতে হবে, হ্যাঁ, হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে মিনিমাম 2টা ট্রাই করবো 2 আইভি চ্যানেল ওপেন করার জন্য উইথ ইনফিউশন। এখন ইনফিউশন কি দিব আমি? ইনফিউশন তোমার প্রেফারেবল হেমাক্সিল নাই, কি করবা? হার্টম্যান নাই, নরমাল স্যালাইন, যেটা তোমার কাছে আছে, যেটা আমাদের এখানে অ্যাভেলেবল, আমরা সেটাই দিব, ঠিক আছে। এই হচ্ছে আমি চ্যানেল ওপেন করলাম প্রথমে। তারপরে কি করলাম? ব্লাড তো দিতে হবে তো আমার, ওকে, তাই না? ব্লাড ফর গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং, কল ফর এক্সট্রা হেল্প, আইভি চ্যানেল ওপেন, ইনফিউশন স্টার্ট, ব্লাড ফর সেন্ড ফর গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। তারপর একটা করবো আমরা হচ্ছে ক্যাথেটারাইজড করবো। কিসের জন্য? যেহেতু আমার পেশেন্টটা শকে, আদৌ আমার ইউরিন আউটপুট আছে কিনা, কি অবস্থা, এই আউটপুট চার্ট মেনটেন করার জন্য। শকে এই 4টা থেকে 5টা পয়েন্ট বলতে পারলে মোটামুটি একটা শকের পেশেন্টের ম্যানেজমেন্ট হয়ে যায়। আর ম্যানেজমেন্টের আমরা তো মানে ইভালুয়েশনটা তো আগে করে আসছিলাম, ঠিক আছে, এই জন্য আমি আর ইভালুয়েশনে বলছি না। তারপরে এটাকে আমার পাস, ব্লাড প্রেশার, হিস্ট্রি তো একদম মিস। এক্সামিনেশন আমি শর্ট করে বললাম যে খুব বেশি ফাইন্ডিংস আমি এখানে পাবো না, অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো না, এখানে এতটা রিজিড তখনও হয়ে ওঠে না, যেহেতু মাত্র রিসেন্টলি রাপচার করে, তো খুব বেশি রিজিডিটি বা বোর্ড লাইক রিজিডিটি এগুলো যেগুলো আমরা ক্রনিকে পাই বা অন্য কোথাও ক্রনিক কেসে পাই, এখানে কিন্তু আমরা সেগুলো পাবো না। অ্যাবডোমিন সফটই থাকবে, টেন্ডার থাকবে। পিভিটা কিভাবে সেটা বলছি, জেনারেল এক্সামিনেশন, পালস, ব্লাড প্রেশার,
পালস, ব্লাড প্রেশার তো এরকম শকে থাকবে, ট্যাকিকার্ডিয়া, পালস, হচ্ছে তোমার একটা কি বলতে চাচ্ছিলাম, ও অ্যানিমিয়া। পেশেন্টটা ইউজুয়ালি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, ঠিক আছে। আর যদি ধরো এটা এমনও পাওয়া যায় যে যদি 2-1 দিন পরে আসে, হয়তো ওই যে একটু সিলটিল হয়েছে কিন্তু প্রচুর সিভিয়ার অ্যানিমিয়া, হার্ট ফেলিওর নিয়েও পেশেন্টে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তার মানে সে ইডিমেটাস হয়ে গেছে, প্লাস হচ্ছে লাংসে ক্রেপস চলে আসছে। হ্যাঁ, খুব অল্প সময় এটাও আমাদের চলে আসতে পারে। এখন এই যে আমরা পেশেন্টটাকে ল্যাপারোটমি, এরপর আমরা তাহলে চলে যাব কোথায়, শকের ম্যানেজমেন্টের পর আমরা চলে যাচ্ছি হচ্ছে ল্যাপারোটমিতে। ল্যাপারোটমির আমাদের এখানে কিছু হচ্ছে যে কুইক, যত তাড়াতাড়ি পারবো ঢুকবো এবং যত তাড়াতাড়ি বেরোবো, কুইক ল্যাপারোটমি করতে হবে। হ্যাঁ, এখানে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই। এখন যদি আমরা তাহলে ল্যাপারোটমি কাদেরকে করতেছি, রাপচার এক্টোপিক এবং হেমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্ট যারা, তাদেরকে আমরা করছি। অ্যানাটমি ল্যাপারোস্কোপি করতে পারবো না? যদি বলি হ্যাঁ করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে হেমোপেরিটামে যে ব্লাড গুলো আমার মনে হচ্ছে পেরিটোনিয়াম বেশি ব্লাড অনেক কালেক্ট আছে, এই কালেকশন সরাইতে আমার ল্যাপারোস্কোপি দিয়ে সময় লেগে যাবে, ঠিক আছে, ততক্ষণ আমার পেশেন্ট আরো খারাপ হবে। সেই জন্য হেমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট গুলোকে আমরা ল্যাপারোস্কোপি সাজেস্ট করি না, এটা ল্যাপারোটমি সাজেস্ট করি আমরা। আচ্ছা, এখন এই পেশেন্টটার জন্য আমার হচ্ছে ল্যাপারোটমি করার পর আমি কি করব, ঠিক আছে। ল্যাপারোটমি করার পরে হচ্ছে যেটা করব আমরা, এক্সপ্লোরেশন আমি সব সরালাম, ব্লাড ক্লট সরাই, দেখবো যে আমার কোন সাইডে টিউবটা এফেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এই কানেকশন তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমি বোধহয় 2-1 সেকেন্ডের জন্য মাঝখানে বের হয়ে গেছিলাম। এই এক যন্ত্রণা আর কি, এই সমস্ত তোমাদের মডার্ন ডিজিটাল যুগের। যাই হোক, ল্যাপারোস্কোপি করার পর আমরা যেটা করব, সালপিকটেক্টমি। আমার অপোজিট ওভারিটা দেখতে হবে, আমার সাইডের ওভারিটা দেখতে হবে, এবং এই সাইডে ইপসিল্যাটারাল, মানে যেদিকে আমার টিউবটা এফেক্টেড সেদিকে যদি আমি ইপসিল্যাটারাল সাইডে টিউবটা দেখি, তাহলে সেই পাশে আমাকে টিউবটা ওভারি এবং ওভারি ভাস্কুলার কালেকশন গুলো যেন প্রিজার্ভ থাকে, কনজার্ভ করতে পারি, সেটা খেয়াল করতে হবে। তাহলে আমার স্পেসিফিক ট্রিটমেন্টে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সালপিংজেক্টমি। এখন অন্য যদি কোনো বেশি ঝামেলা থাকে, অন্যদিকে আমি দেখলাম যে টিউবটা মানে হয়তো যেমন দেখা গেল যে এই পাশে একটা টিউবে হয়েছে, ওই পাশটা রুডিমেন্টারি হয়ে আছে, ওই পাশে আরেকটা হর্ন যেটা রুডিমেন্টারি, হতেও তো পারে এটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাহলে রুডিমেন্টারির মতো নেক্সট প্রেগন্যান্সির সম্ভাবনা নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কনজারভেটিভ সার্জারিতে চেষ্টা করতে হবে। কনজারভেটিভ সার্জারি যেগুলো আছে সেগুলোর মধ্যে আসলে রাপচারের জন্য কনজারভেটিভ সার্জারি আমরা বলি না, কিন্তু এখন অগত্যা যে আমার ওই পাশে একটা দেখা যাবে ইউনিকর্নিয়েটেড, ঠিক আছে, তার ওই পাশে কোনো চিকিৎসা নেই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করতে পারি, মাইক্রো সার্জিক্যাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, ঠিক আছে। মানে আমি এফেক্টেড অংশটুকুকে কেটে ফেলে যদি পারি রিসেকশন অ্যানাস্টোমোসিস করব, কিন্তু তো এটা তোমাদের বলা দরকার, তোমরা এক বাক্যে সালপিংজেক্টমি বলে দিও, ঠিক আছে। আর এটা হচ্ছে একেবারে খুব বেশি মানে আপ 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 মার্কস পেলে সেই ক্ষেত্রে এগুলো, ঠিক আছে। তাহলে আর যে জিনিসটা আমি কাটবো টিস্যু, এটা আমাকে হিস্টোপ্যাথোলজি মাস্ট পাঠাতে হবে, ঠিক আছে। অনেক সময় বলে একটা কথা বলে যে ব্লাডের কথা বললাম যে আমরা তো যত তাড়াতাড়ি পারি তত ইয়ে করবো, ব্লাড ট্রান্সফিউশন দিব, ইয়ে করবো, যদি ব্লাডটা আমরা অ্যাভেলেবল বলে যে অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে ব্লাড আছে, এটাকে আমরা যদি এটা লিকুইড থাকে, ফ্রেশ ব্লাড থাকে, তাহলে এটা আমরা অটো ট্রান্সফিউশন করতে পারি। এটা আমরা কখনো করি নাই, আমি দেখিও নাই, এটা বইয়ের ভাষা বললাম আর কি। এই হচ্ছে আমাদের যদি রাপচার হয়, এটা হচ্ছে আমাদের রাপচারের ম্যানেজমেন্ট, ঠিক আছে। ম্যানেজমেন্টটা তো এটা হচ্ছে ট্রিটমেন্ট। তো
তোমাকে যদি কোনো কেস ম্যানেজ করতে বলে, আচ্ছা আমরা যখন রিটেনের কোশ্চেন ডিসকাস করব তখন ওগুলো আমরা একটু আলাপ করব যে আচ্ছা এরপর আসো তাহলে ক্রনিক কেসেও আচ্ছা রাপচার একটু পিকে রাপচারে এই আমি যতটুকু বললাম এটুকু কি বুঝতে পারছো? তাহলে ডেফিনিটিভ সার্জারি কি বলো তো রাপচার একটু পিকে? ডেফিনিটিভ সার্জারি কি হবে? ল্যাপারোটমি ফলোড বাই সালফিংজেক্টমি। গুড। আর ওভারি কি আমরা ফেলবো? ড্যামেজ হলে ফেলবো ম্যাম। ড্যামেজ হলে ফেলবো। গুড। কিন্তু আসলে এখানে রাপচারে রিসেন্টলি হয়তো এখানে ড্যামেজ খুব একটা থাকে না, যেটা ক্রনিকে পাই আমরা। ক্রনিকে হচ্ছে পিছনে চলে যায়, ঝামেলা করে, ওভারির সাথে অ্যাডহেশন হয়ে থাকে, ওভারিকে ছাড়ানো যায় না, ওইখানে আমাদের ওভারিটা ড্যামেজ হয়। কিন্তু এই জায়গায় আসলে রাপচারে আমাদের ওভারি ড্যামেজ হয় না। ইউজুয়ালি আমরা ওভারিটাকে খুব ভালো করে প্রিজার্ভ করতে পারি, তেমন একটা সমস্যা আমাদের হয় না। কিন্তু ক্রনিকের বেলা আমরা এই সমস্যাটাতে পড়ি, ওভারিটাকে আমরা অনেক সময় প্রিজার্ভ করতে পারি না। এখন আসে এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট চলে। এখন আসে ক্রনিক যদি হয়, একটা পেশেন্ট যদি ক্রনিক নিয়ে আসে, একটা পেশেন্ট বলছে তার 2 মাস থেকে 2 মাস না, হ্যাঁ 2 মাস অ্যামিউনিরিয়া ছিল, তারপরে তার যেটা ছিল 2 মাস, এবং এখন 2 মাস থেকে তার পিভি ব্লিডিং হচ্ছে। আর পেইন, অ্যাবডোমিনাল পেইন কখনো আছে কখনো নাই, এরকম একটা পেশেন্ট এখনো আমার এখানে ভর্তি আছে। এটাকে কি বলবো আমরা? অ্যামিউনিরিয়া ছিল, তারপর থেকে অল্প 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 করে পিভি ব্লিডিং হচ্ছে, পিভি ব্লিডিং আর বন্ধ হচ্ছে না, মানে স্লাইড, আগে প্রথম দিকে একটু বেশি ছিল, এখন দিনে কখনো একটু ব্লিডিংও বলবেন, এখন বলবে একটু ডিসচার্জ। 2 মাস থেকে এসে ডিসচার্জ নিয়ে সে বাসায় বসে আছে, ব্লাড স্ট্যান্ড ডিসচার্জ নিয়ে। ঠিক আছে, তার সাথে স্লাইড, অ্যাবডোমিনাল পেইন, এটা হচ্ছে ক্রনিকেরও ক্রনিক হয়ে গেছে। এবং এই পেশেন্টটাকে যখন পিভি করা হলো, দেখা গেল যে সার্ভাইকাল এক্সটেনশন মোশন টেস্টও সেরকম কোনো কিছু নাই, কারণ এটা অনেক দিন হয়ে গেছে। মানে আসলে প্রত্যেকটা কেসে এত ভ্যারিয়েশন থাকে যে চিন্তা করার মতো না। 2 মাস থেকে চিন্তা করো, তার মানে সে যখন ওই যে নিয়েছিল তারপরে তার এটা একটু ইয়ে হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, এবং এটা বিটা এসিজিও কমে যায় একেবারে মোটামুটি লিমিটে চলে। এটাকে হয়তো কনজারভেটিভ দিলেও হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমরা কিন্তু বলছি, কিন্তু কনজারভেটিভ কিন্তু আমরা ট্রিটমেন্টে বলতে পারছি না, আমরা কিন্তু বলছি ল্যাপারোটমি লাগবে, ক্রনিক হোক আর যেটাই হোক। এটা একটা এক্সেপশনাল কেস। এটা বিটা এসিজি 40 ইন্টারন্যাশনাল ইউনিট, যেখানে বিটা এসিজি মিনিমাম তোমার তো 1000 উপরে, 400-500 মিনিমাম থাকে। ঠিক আছে, এক সপ্তাহ বা 2 সপ্তাহতে মিস করে তার অন্তত 1000-এর উপরে চলে বিটা এসিজি। তো এটা একটা প্রেজেন্টেশন হতে পারে। আর ইউজুয়ালি যে প্রেজেন্টেশন গুলো হয় ওই যে সেম অ্যামিউনিরিয়া, পিভি ব্লিডিং। এই ক্ষেত্রে পেশেন্ট গুলো ক্রনিকের বেলায় বলে যে একসময় একটা প্রচন্ড পেইন ছিল, তারপর আর পেশেন্ট মানে পেইনটা ফিল করেন, কমে গেছে আস্তে আস্তে। এখানে যেটা হয় যে ব্লিডিং হয়, তারপর এটা অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট ব্লিডিং হয়ে যদি অ্যারেস্ট না হতো তাহলে আর কিন্তু তাহলে সে ওই যে রাপচার একটুপিকের সাইন সিমটম নিয়ে আসতো। ব্লিডিংটা অ্যারেস্ট হয়ে যায়, যার ফলে সেটা কন্টিনিউ মানে পেশেন্টের সিনকোপাল অ্যাটাক হয় না বা পেশেন্ট শকে যায়। একটা কি হলো, প্রোডাক্টটা তো বের হয়ে গেছে। প্রোডাক্ট বেরোনো টিউবাল অ্যাবর্শন, সে তো অথবা রাপচার হোক বা টিউবাল অ্যাবর্শন হোক, যেটাই হোক প্রোডাক্টটা বের হয়ে গেছে। এই প্রোডাক্টটা যে পিছনে অ্যাকুমুলেশন, আর টিউবাল অ্যাবর্শন বা রাপচার যেখান থেকে একটা ব্লিডিং হয়ে ওখানে একটা মাস তৈরি করে, যেটাকে আমরা অ্যাডিনেক্সাল মাস বা টিউবো ওভারিয়ান মাস বলছি। এবং এইটার বেলা এখানেও আমরা বলছি, তবে রাপচারে যেমন আমি বলছি যে আমাদের টাইম নষ্ট করার মতো কোনো সময় হাতে নাই। হ্যাঁ, আমরা আসার সাথে সাথে চেষ্টা করবো রেসিসিটেট যতটুকু, একদিকে রিসাসিটেট করবো আর একদিকে অ্যানেস্থেসিয়াকে কল দিব। ঠিক আছে, আমরা ওটিতে তুলবো। এখানে আমরা কিছুটা টাইম নিতে পারি ফর ইনভেস্টিগেশন পারপাস, বাট as soon as possible, time convenient, I do the laparatomy. এখানে যেহেতু একটু কনফিউজিং থাকে ক্রনিক কেসগুলোতে, সেই কারণে আমাদের কিছু ইনভেস্টিগেশনে হেল্প নিতে হবে। ঠিক আছে, এখন আমাকে বলো যে আমি কিভাবে কি ইনভেস্টিগেশন করব, বলো তো। এগুলো আগে বলা হয়ে গেছে।
এনিওয়ান কি ইনভেস্টিগেশন করব? এই কেউ কথা বলে না কেন? কি আছো না সব চলে গেছো? কোনটা কেমনে বুঝবো? কি ব্যাপার, একজনও নাই? কি ইনভেস্টিগেশন? একটা ইনভেস্টিগেশন বললাম। বিটা ইসিজি আলট্রাসোনোগ্রাফি করলেই আমাদের চলবে। তবে আলট্রাসাউন্ডের মধ্যে কোনটা আমরা প্রেফার করব? ট্রান্সভ্যাজাইনাল আর ট্রান্সঅ্যাবডোমিনাল। আমরা ট্রান্সভ্যাজাইনালটা প্রেফার করব। ঠিক আছে? ট্রান্সভ্যাজাইনালের অ্যাকুরেসিটা বেশি আসে, এটা ডায়াগনস্টিক পারপাস আমাকে বেশি হেল্প করে। ঠিক আছে? ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফিটাকে আমরা প্রেফার করব। আমরা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করতে পারি। এটা দেখা যায় যে এটা ডিপেন্ড করবে বিটা এসিজি কত লেভেল আছে তার উপরে, নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। পজিটিভ হলে তো মাস্ট ধরবোই, যদি নেগেটিভ হয় তারপরেও কিন্তু আমাকে এটা নেগলেক্ট করে ফেলতে আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের আগের জিনিসগুলোকে একটু ঝালাই করে নিয়ে আসা। ঠিক আছে? আলট্রাসোনোগ্রাফি করব, ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করব, বিটা এসিজি করব, এই তিনটে আমাদের মূল ইয়ে। তার সাথে আমরা প্রজেস্টেরন লেভেল ও কালার ডপলার এগুলো আমরা করতে পারি। কালার ডপলারের মেইন ফ্লোটা হচ্ছে তোমার আনর্যাপচার যে একটোপিকটা থাকে সেটার বেলায়। ক্রনিকে আমি কালার ডপলার তেমন কিছু আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। কালার ডপলার হচ্ছে আমার মানে ব্লাড ভেসেলের ফ্লো, ব্লাড ফ্লো ডিরেকশন গুলো দেখে। সেই কারণে আনর্যাপচার প্রেগন্যান্সি ডায়াগনোসিসের জন্য কালার ডপলার বেশি ইম্পর্টেন্ট। এখানে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হবে না। তখন ডায়াগনোসিস যখন কনফার্ম করব তখন আমি as soon as possible আমি ল্যাপারোটমি করব উইথ কনফিডেন্ট টাইম। এই কনফিডেন্ট টাইমটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে রাত্রের একটোপিক রাত 3টে আসলে আমি 3টাই করব, কিন্তু ক্রনিক একটোপিক আমি রাত 3টে আসলে 3টা করব না। ঠিক আছে? একে আমি একটু টাইম দিব। আমি দিনের বেলা, কারণ ও ভিতরে অ্যাডহেশন ওস্টেন লাগতে পারে, ব্লাডের যে সাথে ব্লাডার হতে থাকে না, ইন্টেস্টাইনে যেহেতু পিছনে পড়ে থাকে ইন্টেস্টাইনাল ইয়ে থাকে, হ্যাঁ অ্যাডিশন থাকে, এগুলো ছাড়ানো লাগতে পারে, অ্যাডিশনাল অ্যাসেস করা লাগতে পারে, তখন আমার এক্সপার্ট সার্জন লাগতে পারে বা অন্য কারো হেল্প লাগতে পারে। ঠিক আছে? সেই কারণে এখানে বলা হচ্ছে কনভিনিয়েন্ট টাইম কথাটা। আচ্ছা, এবার আসে হচ্ছে আনরাপচার একটোপিক যদি আসে। এখন আনরাপচার একটোপিকের আমাদের ফিচার কি? আনরাপচার একটোপিক ফিচার সেম, ডিউরেশন অফ অ্যামিনুরিয়া থাকবে, শর্ট পিরিয়ড অফ ডিউরেশন অফ অ্যামিনুরিয়া, স্লাইট পিভি ব্লিডিং, আর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। রাপচার আর আনরাপচার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, রাপচারে হচ্ছে তোমার পিভি ব্লিডিংটা না সরি অ্যাবডোমিনাল পেইনটা অনেক বেশি থাকে, কিন্তু আনরাপচারে পেইনটা কম থাকে। যেহেতু এটা রাপচার হয়নি, কিন্তু স্লাইড একটা আনইজিনেস, স্লাইড একটা অ্যাবডোমিনাল পেইন তার এখানে থাকে। ঠিক আছে? এই আনরাপচারের ট্রিটমেন্টের বেলায় হচ্ছে বেশ কিছু কথাবার্তা চলে আসে, মেডিকেল ট্রিটমেন্ট এটা সেটা। এবং এই মেডিকেল ট্রিটমেন্টটা তোমাদের আমি প্রশ্ন দেখে দেখলাম যে মানে প্রতি বছর না হলে 1 বছর বা একটা টার্ম পরে সেকেন্ড এক টার্মে যদি না থাকে সেকেন্ড টার্মে দেখা যায় একটু প্রেগন্যান্সির কোশ্চেন থাকেই। এবং এই মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, কনজারভেটিভ সার্জারি, মেডিকেল ট্রিটমেন্টটা সবচেয়ে বেশিবার মনে হয় আমার জানা মতে সবচেয়ে অনেকবার আসছে আর কি। তো মেডিকেল ট্রিটমেন্টটাকে তোমাকে অবশ্যই একটু মাইন্ডফুলি শুনতে হবে এবং মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। ঠিক আছে? তো যখন একটা পেশেন্ট আনরাপচার একটোপিক নিয়ে আসবে, এই ক্ষেত্রে আমার অনেকগুলো অপশন আছে ট্রিটমেন্টের। পেশেন্ট এখানে কিন্তু ছকে থাকবে না, টেকিকার্ডি একটু থাকতে পারে, কিন্তু সেরকম যে 110-20 এরকম থাকবে না, পালস প্রেশার নরমাল থাকবে, আর ব্লিডিং হচ্ছে একটু, সেই কারণে একটু ইয়ে থাকবে, কিন্তু তোমার ওরকম শকের কোনো ফিচার আমরা তো এখানে পাবো না। এখানে আমাদের ট্রিটমেন্ট পারপাসে কয়েকটা গাইডলাইন আছে। এটা হচ্ছে এক্সপেক্টেন্ট একটা ট্রিটমেন্ট আছে, কনজারভেটিভ এর মধ্যে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ সার্জারিক্যাল একটা ট্রিটমেন্ট আমরা বলছি। ঠিক আছে? এই হচ্ছে আমার এর মধ্যে। আর আরেকটা হচ্ছে অ্যাবলেশন থেরাপি বলে, এটা আমি আমাদের এখানে করাও হয় না, আমিও করলে দেখিনি। অ্যাবলেশন থেরাপি করতে পারি আমরা। আচ্ছা, এখন এই এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা আগে বলি। এটা কি? যদি তোমাকে বলে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট অথবা আনরাপচারের ট্রিটমেন্ট যদি বলে, আনরাপচার একটোপিকের ট্রিটমেন্ট, তখন কিন্তু তোমাকে এক্সপেক্টেন্টের কথাটা বলতে হবে। ঠিক আছে? আর মেডিকেল ট্রিটমেন্ট যদি বলে তাহলে তুমি সরাসরি মেডিকেল ট্রিটমেন্ট বলছো, সেখানে তোমাকে আর এক্সপেক্টেড ট্রিটমেন্ট বলতে হবে না। মেডিকেল মানেই হচ্ছে আমি এটা ড্রাগ দিয়ে করছি। ঠিক আছে? তো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমি কখন করব? খুব আর্লি যদি আমি ডায়াগনোসিস করতে পারি, যখন আমার স্যাক সাইজটা টিভিএস এ less than 2 cm
আর বিটা এসসিজি লেভেল আমার লেস দেন 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। এই ক্ষেত্রে আমি এক্সপেক্টেড মানে কি, আমি এক্সপেক্ট করছি যে আমি কোনো ইন্টারভেনশনে যাচ্ছি না, আমি এক্সপেক্ট করছি যে সে হোপফুলি রিজলিউশন হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রিজলিউশন হয় যদি দেখা যায় যে খুব আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি, ডায়াগনোসিস হয়। আসলে অত আর্লি আমাদের এখানে পেশেন্টরাই আসে না যে আর্লি অত এরকম মানে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিয়ে ইয়ে করবো। তারপর যদি কেউ আসে দেখা যায় যে 2/3 অফ দ্য পেশেন্ট স্পন্টেনিয়াস রিজলিউশনে চলে যায়, তাহলে এটা একটা অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আমার বেনিফিট যেটা হচ্ছে যে বাকি সব প্যারামিটার গুলো নর্মাল থাকছে, প্লাস পেশেন্টের আমার ফার্দার একটোপিকের যে চান্স গুলো এগুলো কিন্তু কম্পারেটিভলি কম থাকে। আমি যখন ইন্টারভেনশন করবো তখন যেটা থাকবে এটা তার চেয়ে কম থাকবে, কারণ স্পন্টেনিয়াস রিজলিউশন হবে, অ্যাবজর্পশন হয়ে যাবে, আমার টিউবটা আবার আগের মতো অ্যানাটমিটা আগের মতো ফেরত চলে আসবে। একটোপিকের মেইন কাজই তো হচ্ছে অ্যানাটমি ডিসটর্টেড হয়ে যাওয়া, ঠিক আছে? অ্যানাটমি ডিসটর্টেড হয়ে যাওয়া, টিউবাল ড্যামেজ হয়ে যাওয়া, ব্লক হয়ে যাওয়া, ভ্যারাইটিস। আচ্ছা, এখন মেডিকেল ম্যানেজমেন্ট আমি কাকে করব? প্রথম কথা হচ্ছে আমি কাদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট করব, কে এই মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে। এখানে বলতে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমি ইনভেস্টিগেশন করলাম, করে দেখছি মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট, মানে পেশেন্টের পাস বিপিটি সব ভালো আছে, হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট। তারপরে আমি যদি আল্ট্রাসাউন্ড করে কি দেখবো, জেস্টেশন স্যাক যেটা লেস দেন 4 cm ডায়ামিটার। আগেরটা ছিল আমার এক্সপিকে 2, এখানে কিন্তু আমি 4। আগে এক্সপেক্টেন্ট আমি বলেছিলাম লেস দেন 1000, এখানে মানে মেডিকেল ট্রিটমেন্ট দিতে গেলে আমাকে বিটা এসসিজি লেভেল হতে হবে লেস দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে? হেমোডাইনামিক স্টেবল, স্যাক সাইজটা ছোট লেস দেন 4 cm, আর বিটা এসসিজি হচ্ছে, এগুলো কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটা বলতে হবে যে আমার কে মেডিকেল ট্রিটমেন্ট পেতে পারে। এবং কার্ডিয়াক কোনো অ্যাক্টিভিটি, ফিটাল কার্ডিয়াক কোনো অ্যাক্টিভিটি থাকা যাবে না। 4 cm আসলে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভ থাকবেও না, এই জন্যই হচ্ছে এই কথাগুলো বলা, ঠিক আছে? এদেরকে আমি হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারবো। মানে 4 দিয়ে কি বললেন? কোনটা? ওই যে 4 দিয়ে একটা কি যেন বললেন? ও 4 cm মানে আমার টিউব ডায়ামিটার, জেস্টেশনের স্যাকটা তো আমার টিউবে আছে, তাই তো? এই যে স্যাকের সাইজ, টিউব ডায়ামিটারটা আমার 4 cm এর নিচে হতে হবে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমার ইনভেস্টিগেশনে আমি যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করে আসছি, প্রথমে ডায়াগনোসিস করলাম, সেখানে দেখো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে প্রথমে ডায়াগনোসিস করলাম, তারপর ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন থেকে আসলো, এক্সামিনেশন থেকে আসলো, পেশেন্ট আমার হেমোডাইনামিক স্টেবল, 1 নাম্বার হেমোডাইনামিক স্টেবল। 2 নম্বরে চলে আসো তুমি মানে আল্ট্রাসাউন্ড রিপোর্টের উপরে। আল্ট্রাসাউন্ডতে হচ্ছে স্যাক সাইজ লেস দেন 4 cm, বিটা এসসিজি লেভেল লেস দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে আমি মেডিকেল ট্রিটমেন্টে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি কি দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করব? একটা ইয়ে ছিল ওই যে হেমোডাইনামিক্যালি স্টেবল স্যাক সাইজ লেস দেন 4 সেন্টিমিটার, আর একটা কি বলছিলেন না মেডিকেল ট্রিটমেন্টের জন্য? বিটা এসসিজি লেভেল লেস দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। বিটা এসসিজি, সিরাম বিটা এসসিজি। আমাদের ডায়াগনস্টিক টুলের মধ্যে ইনভেস্টিগেশনের মধ্যে একটা ছিল সিরাম বিটা এসসিজি, মনে আছে? বলেছিলাম যে আবার হচ্ছে কম্বাইন, আমরা সিরাম বিটা এসসিজি তার সাথে আল্ট্রাসাউন্ড কম্বাইন মিলায় করতেছিলাম। তো এই বিটা এসসিজি লেভেলটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? বিটা এসসিজি লেভেল আমাকে করে ঠিক মানে একটা আইডিয়া দেয় যে আসলে জেস্টেশনালটা কি রকম। ওই যে 4 সাইজের সাথে আমার 3000 এর নিচে থাকতে হবে বিটা এসসিজি, 4 cm এর নিচে জেস্টেশনাল স্যাক, বিটা এসসিজি লেস দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া ফর মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সেই মেডিকেল ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি? মেডিকেল ট্রিটমেন্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে সিস্টেমিক, ঠিক আছে? লোকালের মধ্যে মেথোট্রেক্সেট, অ্যাক্টিনোমাইসিন এই ধরনের কেমোথেরাপি, সরি হ্যাঁ, লোকালে এটাও দেওয়া যাবে, মেথোট্রেক্সেট, অ্যাক্টিনোমাইসিন, কেমোথেরাপিউটিক এজেন্ট যেগুলো, তার সাথে দেওয়া যাবে হচ্ছে তোমার হাইপারঅসমোলার গ্লুকোজ, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো। আরেকটা বললাম সিস্টেমিক, লোকাল এন্ড সিস্টেমিক দুইটা রুট আমি ইউজ করতে পারি। লোকাল করলে লোকাল করব, তার সাথে কিন্তু সিস্টেমিক করব না, আর সিস্টেমিক করলে সিস্টেমিকে করব, ঠিক আছে? সিস্টেমিক আমি হচ্ছে মেথোট্রেক্সেট,
অ্যাক্টিনোমাইসিন মানে কেমোথেরাপিউটিক এজেন্ট যেগুলো, ঠিক আছে, ক্যান্সারে যে আমরা ওষুধগুলো ইউজ করি এগুলো ওষুধ আমরা এখানে ইউজ করতে পারি। তা আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট হচ্ছে ড্রাগ অফ চয়েস এই ক্ষেত্রে। হ্যাঁ, এখন মেথোট্রেক্সেট আমরা কিভাবে ইউজ করব? মেথোট্রেক্সেটের দুইটা রেজিম আছে, মাল্টিপল ডোজ রেজিম, হচ্ছে সিঙ্গেল ডোজ রেজিম। ঠিক আছে, মাল্টিপল ডোজ রেজিমটা হচ্ছে ডে 1 এ দিব, ডে 3 তে দিব, ডে 5 এ দিব, ডে 7 এ দিব, 4টা ডোজ দিব। ঠিক আছে, তাহলে ডে 2, 4, 6 কই গেল, 8 কি করলো? এই সময় দিব আমরা ফলিনিক অ্যাসিড বা লিকোভেরিন নাম বইয়ে লেখা আছে। ঠিক আছে, ফলিনিক অ্যাসিড যেটা, ফলিনিক অ্যাসিড দিব ডে 2, ডে 4, ডে 6, ডে 8, মানে 4টা মেথোট্রেক্সেট দিলাম, এদেরকে ফলো করবে ফলিনিক অ্যাসিডটা। এটা হচ্ছে মাল্টিপল। এটা আসলে একসময় ইউজ হতো, এখন আমরা আসলে মাল্টিপল ডোজ রেজিমেন্ট ইউজ করি, কম করি, করাই হয় না। যেখানে আমার রেজাল্ট আসছে না তখন আমরা মাল্টিপল রেজিমে যাচ্ছি। ফার্স্ট চয়েস হচ্ছে আমার সিঙ্গেল ডোজ রেজিম। ঠিক আছে, সিঙ্গেল ডোজ রেজিমে যেটা ডে 1 এ মেথোট্রেক্সেট, ডে 2 তে লিকোভেরিন, শেষ সিঙ্গেল ডোজ। এখন এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ডোজ রিলেটেড। এটা কিন্তু আইএম দেওয়া হয়। ঠিক আছে, ডোজেজ হচ্ছে আমরা 50 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার এই হিসেবে আমরা মেথোট্রেক্সেটটা দিব, আইএম দিব। এখন তাহলে দিলাম, তারপর দিন লিকোভেরিন দিলাম, আমার ডোজ কমপ্লিট হয়ে গেল। এখন এই পেশেন্টটাকে আমি ফলো আপ, যেহেতু আমি ওটাকে আমি কেটে দিচ্ছি, আমার ঝামেলা শেষ, বের করে ফেলছি, কোনো ঝামেলা নাই আমার, কিন্তু এই পেশেন্ট আমি কাটিও নাই, বেরও করি নাই। হ্যাঁ, একে আমি মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি, মেডিকেল ট্রিটমেন্ট কাজ করছে কি করছে না, অতএব এখানে আমাকে ফলো আপ মাস্ট। ও আরেকটা ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে বিটা এসসিজি, 4CM, হেমোডাইনামিক স্টেবল, এখানে আরেকটা ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা হচ্ছে পেশেন্ট কমপ্লায়েন্স টু ফলো আপ। তুমি যদি মনে করো যে তোমার পেশেন্টটা ফলো আপে আসবে না, কমপ্লায়েন্স না, ঠিক আছে, সে অনেক দূরের বাগান থেকে আসছে, এই একবারই আসছে, জীবনে হসপিটাল আসবে না, দেন তুমি বেটার টু অপারেটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, একে তোমার ওটাতে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন তাহলে আমি ফলো আপটা কিভাবে করবো? যেদিন আমি প্রথম ডোজটা দিলাম, এটা হচ্ছে আমার ডে 1। ডে 1 এ আমার সিবিসি কমপ্লিট করতে হবে, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা, সেটা করতে হবে, রেনাল ফাংশন, যেহেতু মেথোট্রেক্সেট এটা সাইটোটক্সিক ড্রাগ, ঠিক আছে, কেমোথেরাপিউটিক এজেন্ট, সেই কারণে এটার জন্য, এটার আগে আদার্স যে ওদের যা ক্রাইটেরিয়া সেগুলো আমাকে ফুলফিল করতে হবে। সিবিসি করতে হবে, রেনাল ফাংশন, লিভার ফাংশন দেখে নিতে হবে পেশেন্টটাকে, সেই সাথে বিটা এসসিজি আমাদের আছে। ঠিক আছে, আর টিবিএস তো এগুলো করে আমরা ডায়াগনোসিস করে নিয়ে আমরা এটাতে ঢুকছি। তাহলে আমি সেকেন্ডটা কবে করব? সিঙ্গেল রেজিম ড্রাগে আমি সেকেন্ড বিটা এসসিজি করব ডে 4। ডে 1, ডে 2 তে আমি ট্রিটমেন্ট দিলাম, ডে 4 এ যে আমি বিটা এসসিজি করব, ডে 7 এ যে আবার বিটা এসসিজি করব। আর যখন মাল্টিপল রেজিম ইউজ করব তখন সরাসরি ডে 7 এ যে আমি বিটা এসসিজি করব। ডে 7 এ বিটা এসসিজির সাথে সাথে আমি আবার হচ্ছে তোমার সিবিসি দেখব, রেনাল ফাংশন, লিভার ফাংশন দেখব, কারণ আমি যে ওষুধগুলো ইউজ করেছি তার ইফেক্ট কি পড়লো। ঠিক আছে, এখন কখন আমি বলবো যে হ্যাঁ আমার পেশেন্ট রেসপন্ডিং, বিটা এসসিজি দিলাম, কি মেথোট্রেক্সেট দিলাম, এটা রেসপন্ডিং, কখন বলবো? যদি দেখা যায় যে মোর দ্যান 50%, মানে 15% এর বেশি আমার কমে গেছে বিটা এসসিজি লেভেল আগের চেয়ে। একটা সেদিন আমরা একটা কথা বলেছিলাম, ডাবলিং টাইম। আমার যখন কনফিউশন হবে তখন আমি বিটা এসসিজি আগের দিন দেখে 48 আওয়ার্স পরে আবার দেখবো, তখন আমি বলছিলাম 66% বেড়ে যাবে আগের দিনের চেয়ে। আগের দিন 100 থাকলে পরের দিন 160, পরে 2 দিন পরে 166 মোর। এখানে আমরা যেটা বলছি যে 15% লেস হবে। আগে যদি আমার 100 থাকে, মিনিমাম তার আমার 85 বা 80 হতে হবে। এখন ইউজুয়ালি দেখা যায় প্রায় 50% এর মতো লেস হয়ে যায় একদিন, 4 দিনের দিন যখন আমরা করি আর কি, যদি আমার ইফেক্টিভনেস হয়। তাহলে যদি আমার 15% লেস না হয় তখন আমি বুঝবো আমার ইফেক্টিভনেস হচ্ছে না, তখন আমি আবার রিইভালুয়েট করব, আমি সেকেন্ড আরেকটা ডোজ দিতে পারি, অথবা আমি সরাসরি ল্যাপারোটমিতে চলে যেতে পারি। এই হচ্ছে তোমার মেডিকেল ট্রিটমেন্ট। আমি বলো 15% যে কমবে, এটা কি 24 আওয়ার্স এ? না, আমি ফার্স্টে করেছি, ঠিক আছে,
ফলো আপে ডে 4 এ করবো আমি, ডে 4, ডে 7, ঠিক আছে? ডে 4 এ আমি দেখবো 15% কমেছে, আবার আমি দেখবো ডে 7 এ, এবং এরপর আমি উইকলি করে যাব আপ টু নেগেটিভ কত 5 মিনিট। বিটিএসের মানে নরমাল রেঞ্জ হচ্ছে লেস দ্যান 5, এটা হচ্ছে আমার নেগেটিভ বলবো। যতক্ষণ নেগেটিভ না হবে ততক্ষণ আমি উইকলি করে যাব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে আমি কাদেরকে মেথোট্রেক্সেট দিতে পারবো না, এতক্ষণ তো দেওয়া নিয়ে বললাম, কিন্তু আমার তো মাথায় এটাও রাখতে হবে যে সবাইকে কি মেথোট্রেক্সেট দিতে পারবো? সবাইকে মেথোট্রেক্সেট, কাদেরকে দিতে পারবো না? ইমিউনোডেফিসিয়েন্সি স্ট্যাটাস, মানে তার ক্যান্সার আছে বা অন্য কোনো আছে, সেই ইমিউনো কম্প্রোমাইজ একটা পেশেন্ট যদি হয়, ব্রেস্ট ফিডিং মাদার মানে ল্যাকটেটিং মাদার, তাকে আমি মেথোট্রেক্সেট দিতে পারবো না। রেনাল ডিজিজ, তারপরে হচ্ছে পালমোনারি ডিজিজ, রেনাল লিভার হেপাটিক, হ্যাঁ, এই দুটো ডিজিজ থাকলে দিতে পারবো না। পালমোনারি ডিজিজ থাকলে দিতে পারবো না। হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যদি থাকে, পেশেন্ট সিভিয়ার অ্যানিমিয়া হলে আমি দিতে পারবো না। পেশেন্টের কিন্তু অ্যানিমিয়া কারেকশন করে নিতে হবে মেথোট্রেক্সেট দেওয়ার আগে, অবশ্যই। অ্যানিমিয়া যদি থাকে, আর নন কেসলি তো আদার্স যে কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকলে আমি দিতে পারবো না। আর অ্যানিমিয়া বা আদার্স দিলে অবশ্যই আমাকে, যদি সিম্পল অ্যানিমিয়া আমি তো ব্লাড দিলে উঠে যাবে, কারেকশন করে নিয়ে আমি করতে পারবো। অনেক সময় যে রাপচার ছাড়া আমাদের দেশের মহিলারা, বিশেষ করে যে এখানে সিলেটে বাগানটা, এদের নিউট্রিশন স্ট্যাটাস ভালো থাকে না, আর ওভারঅল সব মানে মারাই দেখি যে মাইল্ড অ্যানিমিয়া, মাইল্ড টু মডারেট অ্যানিমিয়া সব মাদেরই থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি মেডিকেল ট্রিটমেন্ট দিলাম। এখন হচ্ছে যে আর হচ্ছে ড্রাগের যদি সেন্সিটিভিটি থাকে, এটা কমন সবার জন্যই, যে কোনো মানুষের জন্য, আমি সেটা তো ইউজ করতে পারবো না। আচ্ছা, এখন একটা কথা আমরা বলতেছিলাম যে কনজারভেটিভ সার্জারি, কনজারভেটিভ সার্জারি আমরা কখন কাদেরকে করতেছি, ঠিক আছে? একটা তো আমি ওই রাপচারের সময় বলে আসছি ওভাবে করতে পারি, আর এই যে আনরাপচার যদি হয় তার জন্য আমি কি কনজারভেটিভ সার্জারি করব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দেখতে পেশেন্টের ফার্টিলিটি ডিজায়ারটা কতটুকু, যে নিলে আমি একটা বললাম যে নিউলি ম্যারিড 18 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, ওকে তো আমার কনজারভেটিভ সার্জারিতে প্রেফার করব, ঠিক আছে? তো একটা হচ্ছে যে আমি যে মেডিকেল দিলাম, ফেল করলো, তখন আমি সরাসরি চলে যাবো সার্জারিতে, যে বিটা এসিজি আমার কমতেছে না। ফেল বুঝবো কেন? বিটা এসিজি কমতেছে না। আর একটা ফেল বুঝবো যে আমি কার্ডিয়াক পালসেশন ছিল, সেটা যাচ্ছে না, কার্ডিয়াক পালসেশনটা কন্টিনিউ করতেছে। আর হচ্ছে মোটামুটি এগুলোই আর কি। তো কনজারভেটিভ সার্জারির মধ্যে যেটা আমরা বলি যে লিনিয়ার সালফিঙ্গোস্টমি, সালফিঙ্গোস্টমি মানে হচ্ছে এখানে যেটা হয় যে টিউবের বালজিং পোর্শনে আমি লিনিয়ার একটা ইনসিশন দিব বাই নিডল কটারি করে, অথবা স্কালপেল বা সিজার, লিনিয়ার একটা ইনসিশন দিব। লিনিয়ার এক্সটেনশন দিয়ে আমি জিনিসগুলোকে প্রোডাক্ট অফ কনসেপশনটাকে বের করে নিয়ে আসবো, এবং প্রোডাক্ট অফ কনসেপশন বের করে নিয়ে আসার পরে ইরিগেট করব টিউবটাকে, মানে স্যালাইন দিয়ে ওয়াশ করব, হ্যাঁ, যাতে আদার যে ট্রোফোব্লাস্ট ছিল এগুলো সব বের হয়ে চলে আসে। এবং এরপরে এখানে একটা লিনিয়ার সালফিঙ্গোস্টমি আর ওটোমি বলে একটা কথা আছে। ওটোমি হচ্ছে আমি হেমোস্ট্যাসিস মেইনটেইন করে ওপেন যেরকম করে রেখেছে ওরকমই রেখে চলে আসবো। এটা নিজে নিজে মানে সেকেন্ডারি ইনজেকশন দিয়ে বন্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু কোনো সেলাই দিচ্ছি না। আর একটা হচ্ছে আমি সেলাই দিয়ে হেমোস্ট্যাসিস করে সেলাই দিয়েও আসতে পারি। মাইক্রো সার্জিক্যাল সেখানে কথাটা উল্লেখ করতে হবে, হ্যাঁ, কারণ টিউব অনেক চিকন, এখানে আমাদের নর্মাল ইউজ করলে আমরা এগুলো পারবো না। মাইক্রো সার্জিক্যাল প্রসিডিউরটা আমাকে, মাইক্রো সার্জিক্যাল টেকনিকে আমাকে ওপেনিংটা ক্লোজ করতে হবে, অথবা আমি ওপেনিংটা ওপেন রেখে চলে আসবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে যদি ফিমেল এন্ডের দিকে হয়, সেই ক্ষেত্রে আমি মিল্কিং বলে টার্মটাকে, মানে এক্সপ্রেস করে দিব, ঠিক আছে? ফিমেল এন্ড দিয়ে এটা এক্সপ্রেস করে সেই ক্ষেত্রে আমি ওইখানে টিউব ইরিগেট করব, হেমোস্ট্যাসিস মেইনটেইন করব, দেন আমি, ঠিক আছে? আচ্ছা, আর সালফিংজেক্টমি যেটা আমরা আগে ডিসকাস করেছি এটা তো থাকছে। আর একটা হচ্ছে রিসেকশন অ্যানাস্টোমোসিসও আমি এখানে করব। এখানে আমি রিসেকশন অ্যানাস্টোমোসিস আমার মেইন একটা যে আসলে একটোপিকের রাপচারে রিসেকশন অ্যানাস্টোমোসিস খুব একটা করা যায় না, টিউবের অবস্থা খুব খারাপ থাকে, কিন্তু এখানে আমার টিউবটা ভালো থাকবে যেহেতু আনরাপচার। আমি রিসেকশন মানে মাঝখান থেকে অংশের সেগমেন্টাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস কেটে ফেলে আমি এটাকে আবার সেলাই করে দেব। আর পেশেন্টের ফলো আপ তো আমি বললামই যে সিঙ্গেল ডোজ রেজিম যদি দিই, আমি আবারও ফলো আপটা রিভিউ করছি।
সিঙ্গেল ডোজ দিলে ডে 1 এ আমার বিটা এসসিজি থাকবে হাতে, আমি ওষুধ দিলাম, ডে 4 এ আমি বিটা এসসিজি করব, ডে 7 এ বিটা এসসিজি করব, মোর দ্যান 15% কমে আসে যদি, দেন কন্টিনিউ বিটা এসসিজি, মনিটর দ্য পেশেন্ট বাই বিটা এসসিজি উইকলি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা কথা আসে যে ল্যাপারোস্কোপি না ল্যাপারোটমি। আমি যখন সার্জারি করবো ল্যাপারোস্কোপি না ল্যাপারোটমি করবো, এটা আগে যেটা বলে আসছি যে যদি আমি মনে হেমোডাইন আনস্টেবল পেশেন্ট প্রচুর ব্লিডিং ভিতরে এটা বের করতে দেরি হবে, তখন আমি ল্যাপারোটমিতে চলে যাব। এবং এখানে যেটা বলে যে ল্যাপারোস্কোপির দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না, মানে আমাদের আচ্ছা এটা কনসিকুয়েন্স কি আসবে আসলে, একটা একটুপিকের কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সের মধ্যে আমার ফার্দার রিকারেন্ট একটুপিক, হ্যাঁ, এটা একটা মেইন ফ্যাক্টর, ইনফার্টিলিটি। ঠিক আছে? তো এই কনসিকুয়েন্সটা কমানোর জন্য ওরা যেটা বলে, বইয়ে বলতেছে যে দুইটার যে কোনোটাতে আমি যদি মাইক্রোসার্জিক্যাল টেকনিক ইউজ করি, যেটাই করি না কেন, এই রিকারেন্ট প্রেগন্যান্সি রেট বা ইনফার্টিলিটি রেট মোটামুটি সেমই থাকছে। তাহলে আর এত কষ্ট করে ল্যাপারোস্কোপি, কিন্তু পেশেন্টের যেটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা পেশেন্টের যে বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে যে হসপিটাল স্টে কম লাগবে, পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে, এবং হচ্ছে আর কি ছিল, কসমেটিক একটা পারপাস থেকে যাচ্ছে এখানে। আর পেশেন্ট হসপিটাল স্টে কম, মেন্টালি একটু স্যাটিসফাইড থাকবে আর কি। আর কোনো কোনো জায়গায় অবশ্য বলতেছে যে হয়তো একটু ইমপ্রুভ করলে করতে পারে, তারপরে ইনটিউটেন্ট প্রেগন্যান্সি এবং মোটামুটি রেট একই থাকে। এখন আমার একটা একটুপিক হওয়ার পর ইনটিউটেন্ট প্রেগন্যান্সি রেট আমি আগে আরেকদিন বলছিলাম তোমাদের, তো আমরা বলছি রিকারেন্ট হয়, কিন্তু তারপরে এত ডিসার্টেড হওয়ার মতো কিছু নয়। সেকেন্ড ইনটিউটেন্ট প্রেগন্যান্সি কিন্তু আমার হয়, এবং এটা 60 to 80%। ইনটিউটেন্ট প্রেগন্যান্সি মানে নর্মাল প্রেগন্যান্সি 25%, 10 to 25% আমার সাবসিকুয়েন্ট একটুপিক প্রেগন্যান্সি, আর আদার্স 10 to 15% আমার ইনফার্টাইল হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার মোটামুটি এখান থেকে আসলে কি হচ্ছে। আচ্ছা, আমার কাছে ঘড়ি নাই, তোমাদের কটা বাজে, মানে তোমাদের সময় হলে আমাকে একটু বলো, ঠিক আছে? জাস্ট 10 মিনিট আগে বলো, আর আমি একটু রিটেনের কোশ্চেনটা রিভিউ করব। ঠিক আছে? ওকে, একদমই কথা বলে না। 10 মিনিটের মতোই আছে ম্যাডাম। 10 মিনিটের মতো আছে? হ্যাঁ হ্যাঁ, বলো কি ম্যাডাম আমার 10 মিনিটের মতো। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু ইন শর্টে, ওই যে কর্নিয়াল প্রেগন্যান্সিটা কি, কর্নিয়াল প্রেগন্যান্সি যে কোনো রুডিমেন্টারি হর্ন বা কর্নুতে যেটা হবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে ল্যাপারোটমি লাগবে ডায়াগনোসিসের সাথে সাথে, এবং ল্যাপারোটমি করে আমি কর্নুটাকে এক্সারসাইজ করব। ঠিক আছে? কর্নিয়াল প্রেগন্যান্সির পিকুলিয়ারিটি হচ্ছে, এটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে ঢুকে স্পার্ম ওঠে ঠিক সাইড দিয়ে উঠে পেরিটোনিয়াম ইনফার্টিলাইজ হয়, তারপর যে ঢুকে। ওভারিয়ান প্রেগন্যান্সি একটা আছে, এই ওভারিয়ান প্রেগন্যান্সি একটুপিক যেটা এখানে খুব অল্প সময় থাকে, 1 থেকে 2 সপ্তাহ বেশি এক্সটেন্ড করতে পারে না, কারণ ওভারিয়ান ক্যাপসুলটা খুব ঠিক, এখানে খুব তাড়াতাড়ি রাপচার হয়ে যায়, পেশেন্ট খুব তাড়াতাড়ি আমাদেরকে সিমটম নিয়ে আসে। এবং এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি ওভারি যদি পুরো ড্যামেজ হয়ে যায়, সালফিঙ্গোফোরেক্টমি বা ওফোরেক্টমি, আর টিউব যদি ভালো থাকে টিউব প্রিজার্ভ করবেন, না পারলে সালফিঙ্গোফোরেক্টমি। এখন এখানে মেইনলি আরেকটা যেটা সার্ভাইকাল প্রেগন্যান্সি। সার্ভাইকাল প্রেগন্যান্সি একটা ডেঞ্জারাস জিনিস, কারণ হচ্ছে এখানে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করে কয়েক সপ্তাহ, ইনকমপ্লিট বা ইয়ের সাথে এটা কোয়েনসাইজ করা যায়, প্রচুর ব্লিডিং হয়। এবং এটাতে আমরা যেটা করতে পারি, ডিএনসি করতে পারি, কিন্তু দেখা যায় যে ডিএনসি করলেও প্রোডাক্ট বের করে আনলাম, ডিএনসি করলাম, কিন্তু হচ্ছে নন রিট্রাক্টর সার্ভাইকালের জন্য এটা হচ্ছে ব্লিডিংটা অনেক সিভিয়ার হয়, এবং দেখা যায় যে অনেক সময় এই সার্ভাইকাল প্রেগন্যান্সির জন্য আমার হিস্টেক্টমি লাগতে পারে। আর অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি সম্বন্ধে সেদিন তোমাদেরকে একটু বলছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ, তবে এখানেও কথা একটাই যে অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি হোক, একটু যেখানে যখনই এটা ডায়াগনোসিস করা যাবে এটা অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি বা একটু প্রেগন্যান্সি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওপেন দা ল্যাপারোটমি। ঠিক আছে? এটা আমাকে অবশ্যই, এখন একটু প্রেগন্যান্সি অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি বেলায় যেটা হয় যে ডায়াগনোসিসটা খুব মিস হয়। ওই আল্ট্রাসাউন্ড, আমরা তো আল্ট্রাসাউন্ডের উপর ইয়ে করি, অনেকটাই ডিপেন্ড করি। ঠিক আছে? তো দেখা যায় যে ওরা প্রেগন্যান্সি ফাইব্রয়েড, প্রেগন্যান্সি টিউমার, এই ধরনের অনেক কথাই ওরা বলে আর কি। ঠিক আছে? সেই কারণে এক্সপার্টিস খুব বেশি দরকার। আর সেদিন একটা বলছিলাম যে অ্যাবডোমিনাল প্রেগন্যান্সিতেই একদম টার্ম পর্যন্ত প্রেগন্যান্সি যায়, এটা পসিবল। আমার জানা মতে 2-3টা আমি কেস পেয়েছি, কিন্তু আমি একটাও দেখতে পারিনি। ঠিক আছে? শুধু শুনেছি যে আজকে এটা হয়েছে, আজকে ওইটা হয়েছে। ঠিক আছে?
এখন তাহলে আমরা ইয়ে নিয়ে ডিসকাস করতে চাইলাম, অবশ্য সেটা তো আমি অলরেডি কাজের মাধ্যমে অনেক কিছুটা ডিসকাস করে ফেলছি তোমাদের এর মধ্যে। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে এখন তোমরা বলো ectopic pregnancy ডিফাইন করো, বলো definition, define the ectopic pregnancy. Achha, ectopic pregnancy is one in which the fertilized ovum implanted inside other than the normal uterine cavity. ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা কমন প্রশ্ন আসে, সাইট কোনগুলো, মেনশন দ্য সাইট। হ্যাঁ, টিউবের মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে অ্যাম্পুলারি পার্টে, তারপরে ফিমিয়াল, তারপরে ইসমাস, তারপরে ইন্টারস্টিশিয়াল। এছাড়া আর কোথায়, যে এখনই আমরা একবার রিভিউ করে গেলাম, কর্নুয়াল হতে পারে, সার্ভাইকাল হতে পারে, অ্যাবডোমিনাল হতে পারে, ওভারিয়ান হতে পারে, ইউট্রাইনাস স্কার, প্রিভিয়াস সিজার সেকশন বা ইউট্রাইনাস স্কারে হতে পারে। এই হচ্ছে তোমার সাইট গুলো। ঠিক আছে, এরপরে যেটা প্রশ্ন আসে যে হাউ উইল কনফার্ম, কিভাবে কনফার্ম করবা। এটাও কিন্তু আমরা আজকে এটার পেছনে সময় লাগাচ্ছি, এগুলো কিন্তু তখনই একটু করে তোমাদেরকে ডিসকাস করে গেছে। যখন কনফার্মেশন আসবে তখন তুমি সরাসরি ইনভেস্টিগেশনে চলে যাবা। ঠিক আছে, কনফার্মেশন যখন করতে হবে তখন তোমার দুটো তোমাকে বলে ম্যানেজ আর ইভালুয়েট। ইভালুয়েট বললে একদম হিস্ট্রি থেকে শুরু করতে হবে। হিস্ট্রিতে আমার শর্ট পিরিয়ড অ্যামেনোরিয়া এটা সেটা যেটা ছিল, অন এক্সামিনেশনে কি পাইছো, অ্যাবডোমিনাল টেন্ডারেস, পিভিফাই নিয়ে কি পাইছো, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। এই হচ্ছে ইনভেস্টিগেশন দিয়ে তুমি ইভালুয়েট শেষ করলা। যদি আসে ইভালুয়েট দ্য কেস অথবা হাউ ইউ ইনভেস্টিগেটেড দ্য কেস, সেই ক্ষেত্রে তুমি ইভালুয়েশন পর্যন্ত আসবা, ইনভেস্টিগেশন পর্যন্ত আসবা। কিন্তু যদি বলে কনফার্ম, সেই ক্ষেত্রে তোমার ইনভেস্টিগেশন গুলো ফার্স্টে চলে আসবে। এখন একটোপিক কনফার্ম করতে গেলে কিন্তু আসলে একটোপিক ক্লিনিক্যালি হচ্ছে তোমাকে মেন গাইডলাইন দিবে হচ্ছে তোমাকে ক্লিনিক্যালি, সেহেতু তোমাকে ওখান থেকে কিন্তু আবারও হয়ে আসতে হবে। কনফার্ম করার জন্য তোমার হচ্ছে আল্ট্রাসাউন্ড লাগবে এবং সেই ক্ষেত্রে তোমার টিভিএসটা লাগবে। ঠিক আছে, আর ওই যে টিভিএস আর ক্ষেত্রে এখন যেটা বললাম কালার ডপলারটা দিয়ে হচ্ছে তুমি একটোপিকটাকে কনফার্ম করতে পারবা। ঠিক আছে, টিভিএস অনেক সময় গিয়ে করবে কালার ডপলারে ফায়ার অফ রিং অথবা রিং অফ ফায়ার বলে, মানে একদম ওই যে ব্লাড ফ্লো যেগুলো হচ্ছে সেগুলোকে একটা রিং এর মতো দেখা যাবে, সেখান থেকে এরকম করে চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা পেলে তো, এবং এটা হচ্ছে আদার দ্যান দ্য ইউট্রাইন ক্যাভিটি, তখন তুমি এটা ডায়াগনোস করতে পারবে যে এটা হচ্ছে তোমার কনফার্মেশনে চলে গেল। আর আদার্স যে ইউরিন, বিটা এসসিজি, এগুলো তো তোমার থাকছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাকে একটু কিভাবে ডায়াগনোসিস করবা। তারপরে তোমার ট্রিটমেন্ট আজকে যেগুলো বললাম মোটামুটি এগুলোই। এর মধ্যে তোমার ট্রিটমেন্ট গুলোকে ওরা 3 ভাবে 4 ভাবে আসতে পারে। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, আসলে অনেকবার দেখলাম যে মেডিকেল ট্রিটমেন্ট প্রচুরবার আসছে তোমাদের। তারপর হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলতে কি, কনজারভেটিভ ম্যানেজমেন্ট যদি আসে তখন তোমার যে বললাম এক্সপেক্টেন্ট, মেডিকেল এবং সার্জিক্যাল কনজারভেটিভ, যেগুলো এগুলো সবই তোমাকে বলতে পারবে। মেডিকেল বললে শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তুমি চলে যাবে। মেথোট্রেক্সেট ওই ড্রাগের নাম বলবা, ইন্ডিকেশন বলবা, কখন দিবা, ডোজটা একটু বলবা, কন্ট্রাইন্ডিকেশন বলবা, দ্যাটস এনাফ তোমাদের জন্য। ঠিক আছে, আর এখন আসো আর একটা সেট ওভারঅল ম্যানেজমেন্ট আসে, সেটা রাপচার দিয়েও আসতে পারে। ম্যাডাম রাপচারেও কি মেডিকেল ম্যানেজমেন্টে এই যে মেথোট্রেক্সেট ইউজ করব? না, শুধু আনরাপচারেই তো নাকি? আনরাপচারে। ঠিক আছে, রাপচারে কখনোই তুমি ইউজ করতে পারবা না, কারণ তোমার তো এটা রাপচার হয়ে গেছে, এটা তো দৌড় মারছে অলরেডি পেটের মধ্যে। হ্যাঁ, আর তোমাদের এখানে একটা জিনিস আমি লোকালটা যেটা বলি নাই, লোকালটা আসলে যেটা করা হয় সেটা হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড। ঠিক আছে, আল্ট্রাসোনো গাইডেড নিডেল দিয়ে স্যাকের ভিতরে, মানে টিউবের যে জায়গাটা ডিস্টেন্ডেড হয়েছে সেই জায়গায় আমি হচ্ছে ওই মেথোট্রেক্সেট, অ্যাক্টিনোমাইসিন বা হাইপারঅসমোলার গ্লুকোজ, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফিটাসটাকে রেড করার জন্য, ওটা হচ্ছে লোকাল ট্রিটমেন্ট। হ্যাঁ, তো মেডিকেলের কিন্তু দুইটা, একটা লোকাল একটা সিস্টেমিক। দেখো এখানে তুমি যখন রাপচার, তোমার তো লোকাল দেওয়ার সুযোগই নাই। ঠিক আছে, ক্রনিকের বেলায় তুমি হয়তো বা এটা করতে পারো, তারপরও ক্রনিক যদি অল্প কিছু দিনের হয়, তুমি মেইনলি মেডিকেল ট্রিটমেন্টে আনরাপচারটা মেইন ফোকাস তোমার। ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট ইন আনরাপচার প্রেগন্যান্সি। ঠিক আছে, আনরাপচার একটোপিক প্রেগন্যান্সি, তো এটা হচ্ছে তোমার ম্যানেজমেন্টে একটা আসতে পারে, আনরাপচার দিয়ে আসতে পারে, আরেকটা আসতে পারে হচ্ছে রাপচার একটোপিক কিভাবে ম্যানেজ করবা। এটা তো আমাদের আজকের মেইন প্রথম টপিকসটাই ছিল, রাপচার একটোপিকটা আমরা কিভাবে ম্যানেজ করেছি। ঠিক আছে, ম্যানেজ বললে কিন্তু তোমাকে প্রথম থেকে বলে আসতে হবে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডায়াগনোসিস, শর্ট করে করে। কিন্তু ট্রিটমেন্ট যদি বলে সেই ক্ষেত্রে তুমি শুধু মেডিকেল আর সার্জিক্যাল ট্রিটমেন্টে যাবা। কিন্তু ম্যানেজ বললে তোমাকে মেডিকেল, সার্জিক্যাল অথবা তোমার রিসাসিটেশনের যে প্রসিডিউর সেগুলো। কিন্তু ম্যানেজ বললে কিন্তু তোমাকে প্রথম থেকে
একটু একটু একটা দুইটা করে পয়েন্ট লিখে চলে আসবে, বেশি তো পয়েন্ট না, পয়েন্ট হিস্ট্রিতে 3টা, এক্সামিনেশন অ্যাবডোমিনাল, পারভেজানাল এক্সামিনেশন, কথা তো বলবা 2টা করে, এক্সাইটেশন প্লাস পজিটিভ, ফরনিক্স গুলো ফুল পাবো, অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো, টেন্স টেন্ডার শেষ। আর সিম্পল এই জাস্ট 5-6টা কথা বলে তারপর তুমি ট্রিটমেন্টে চলে আসবা। আর কিছু সিনারিও দিয়ে আসে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি যে প্রথমে যদি একটা ক্রনিকের একটা তোমার, আমি তো ক্রনিকের যে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনটা বলছি, এটা এরকম না, আরো মানে খুব টিপিক্যাল সিনারিও আসলে তোমাদের বেলায় রাপচার একটুপিক্যাল সিনারিটাই আসবে, ক্রনিক দিয়ে তোমাদের কখনো দেওয়ার কথা না, ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় তোমাদের জন্য, ঠিক আছে? তো এই মোটামুটি, এখন আর কি কোনো কোথাও আমি বাদ দিলাম কিনা, বা তোমরা যেটা জানতে চাচ্ছ আমি বলি না এরকম কিছু, বা কোথাও সমস্যা? ম্যাডাম এক্সাইটেশন টেস্ট পজিটিভ, আরেকটা ফরনিক্স জানি কি বললেন, একটু আবার বললে ভালো। আচ্ছা, ফরনিক্স গুলো যখন তোমার হেমোপেরিটোনিয়াম হচ্ছে, তার মানে কি হচ্ছে, অ্যাবডোমিন আমার ব্লাডে ফুল, তাই না? আর অ্যাবডোমিনের মোস্ট পেরিটোনিয়াল ক্যাভিটির মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে পাউচ অফ ডগলাস। পাউচ অফ ডগলাস কোনটা? এটা হচ্ছে সার্ভিক্স, যেখানে রেকটামের উপর থেকে রিফ্লেক্ট করে চলে গেছে পেরিটোনিয়াম, ঠিক আছে? ওটা হচ্ছে আমার লোয়েস্ট পয়েন্ট। তো আমি যখন হেমোপেরিটোনিয়াম হবে, ব্লাড কালেকশন হবে কোথায়? পাউচ অফ ডগলাসে, পেলভিসে। জি ম্যাডাম। এই পাউচ অফ ডগলাসটা কি? এই পাউচ অফ ডগলাস হচ্ছে আমার পোস্টার ফরনিক্স, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা ফুলনেস পাবো, বগি ফিলিংস পাবো, বুঝা গেছে? ক্লিয়ার এবার? আচ্ছা, হ্যাঁ, আর কি কোথাও কোনো বুঝতে সমস্যা আছে? ম্যাম একটু মেথোট্রেক্সেটের কন্ট্রাইন্ডিকেশনটা রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মেথোট্রেক্সেটের কন্ট্রাইন্ডিকেশনটা হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্ট, যেমন ধরো সে কোনো কারণে ব্রেস্ট ক্যান্সারের জন্য কেমোথেরাপি পাচ্ছে, কিংবা এইডস এর পেশেন্ট, হ্যাঁ, কম্প্রোমাইজ পেশেন্ট যেগুলো, তারপরে অনেক যে কনজেনিটাল ডিজিজ থাকে যেগুলোতে কম্প্রোমাইজ থাকে পেশেন্টরা, ঠিক আছে? এই পেশেন্ট গুলোকে আমি মেথোট্রেক্সেট, 1 নম্বর আসলে মেথোট্রেক্সেট সেনসিটিভিটি, যে কোনো ড্রাগের যদি সেনসিটিভিটি থাকে সেটা সে অ্যাভয়েড করতে হবে, 1 নম্বর। 2 নম্বর আসে ইমিউনোডেফিসিয়েন্সি যে পেশেন্ট গুলো থাকে। 3 নম্বর আসলে ল্যাকটেটিং মাদার, মানে ল্যাকটেটিং মাদারকে আমি কেন দিব না, এটা দিলে বাচ্চার বডিতে চলে যাবে, কারণ মেথোট্রেক্সেট তুমি ব্রেস্ট মিল্কে সিক্রেশন হবে, ঠিক আছে? তাহলে এটা আমি দিতে পারছি না এখানে। তারপরে চলে আসো, মেথোট্রেক্সেট একটা কেমোথেরাপিউটিক এজেন্ট, যেটা আমরা ক্যান্সার ইউজ করি, হ্যাঁ? তাহলে এখন লিভার ফাংশন, রেনাল ফাংশন যদি ইম্পেয়ার থাকে, এটা আমাকে আরো অ্যাগ্রাভেট করবে। রেনাল ফাংশনটাকে, রেনাল ফাংশন, লিভার ফাংশনকে আমাকে ভালো থাকতে হবে, মানে রেনাল ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, সিরোসিস আছে, ঠিক আছে? কিংবা হেপাটাইটিস, ওই সময় সে হেপাটাইটিস আক্রান্ত, ওই সময় সিরোসিস না, যখন আমার এটা হচ্ছে তখন সে হেপাটাইটিস আক্রান্ত, তখন কিন্তু আমি তাকে দিতে পারবো না। সিরোসিসের পেশেন্টকে আমি দিতে পারবো না, রেনাল কম্প্রোমাইজের পেশেন্টকে আমি দিতে পারবো না, পালমোনারি ডিজিজ, টিবি আছে, তাকে আমি দিতে পারবো না, ঠিক আছে? আরেকটা জিনিস বলতেছে পেপটিক আলসারের, এটা আমি তখন বলি নাই, পেপটিক আলসারের ডিজিজটা, এটা আসলে খুব বেশি আমার কাছে মনে হয় না, তারপরে তোমরা এটাকে লিখতে পারো পেপটিক আলসার। কিন্তু আগের যে কথাগুলো বললাম, ইমিউনোডেফিসিয়েন্সি, ব্রেস্ট ফিডিং, রেনাল, লিভার, পালমোনারি, আর হেমাটোলজিক্যাল, মানে ব্লাডের যদি কোনো ডিসঅর্ডার থাকে, সিভিয়ার অ্যানিমিয়া, লিউকোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলোকে আমরা দিতে পারবো না। যদি এমনি অ্যানিমিয়া থাকে সেটা আমরা কানেকশন করে দিতে পারবো, কিন্তু যদি থ্যালাসেমিয়ার পেশেন্ট, তাকে তো আমরা একটা করতে পারবো না, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু বলো? আচ্ছা, তাহলে আমি বুঝতে, মানে আর তাহলে কারো কোনো কোয়েরি নাই? আচ্ছা, তোমাদের মধ্যে ক্লাসও সময় হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের সাথে আবার আমার বোধহয় আর একটা ক্লাস আছে, টিউটোরিয়াল, সেটা কোন গ্রুপে আমি জানি না। টিউটোরিয়াল কি গ্রুপ ওয়াইজ হচ্ছে তোমাদের, না সব একসাথে? না ম্যাডাম, একসাথে ম্যাডাম। একসাথে না? ও, তাহলে তোমাদের সাথে আবার আরেকদিন আমাদের দেখা হচ্ছে। আমার এই বোরিং ক্লাস আবার একদিন তোমাদেরকে শুনতে হবে, সরি, অ্যাডভান্স সরি হয়ে গেলাম, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ, ভালো থাকো। আর পারলে আজকের মধ্যে একটু দেখে ফেলো, তাহলে অনেক কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।